হোয়াট ইজ রেস্ট, হোয়াট ইজ মোশন, হোয়াট ইজ আলটিমেট রেস্ট অ্যান্ড হোয়াট ইজ আলটিমেট মোশন, অর্থাৎ স্থিতি বা গতি এবং চরম স্থিতি বা চরম গতি বলতে আমরা কি বুঝি এবং ঋজু গতির সমীকরণ কাকে বলে, মোশন ইন এ স্ট্রেট লাইন, এইসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পেন অ্যান্ড পেপার। চলো শুরু করা যাক। ফার্স্টে আমরা জানি যে রেস্ট এবং মোশন কাকে বলে। আমরা কোন বস্তুকে রেস্ট বলবো এবং কোন বস্তুকে ইন মোশন বলবো, মানে কে স্থিতিশীল বস্তু এবং কে গতিশীল বস্তু, এইসব বিষয় নিয়ে আমরা এর আগে জেনে এসেছি। তো আমি আরেকবার রিভিউ করে নেব বিষয়টা। তো স্থিতি বলতে কাকে বলবো, যদি কোনো বস্তু কারো রেসপেক্টে যদি মুভ না করে, টাইমের রেসপেক্টে যদি সে মুভ না করে, তখন তাকে আমরা বলবো কি যে এই বস্তুটি স্থির। অর্থাৎ কোনো একটা অবজেক্ট, তার মানে কি, ধরে নাও এটা একটা অবজেক্ট, এ কিন্তু এ পজিশনে আছে, এ থেকে যদি আমি বি পজিশনে একে নিয়ে যাই, এ থেকে যদি বি পজিশনে আমি একে নিয়ে আসি, তাহলে এ কি হলো, এখানে এ কিছুটা ডিস্টেন্স তো ট্রাভেল করলো, ঠিক আছে। তার মানে কি আমি একে কিন্তু টাইমের রেসপেক্টে কিন্তু এর পজিশনটাকে চেঞ্জ করলাম, যার জন্য এ কি করলো, এ কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারলো। অর্থাৎ সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তু তার স্থান পরিবর্তন করে, তখন তাকে আমরা কি বলবো, যে গতিশীল বস্তু। এবার এখানে কোনো একটা বস্তুকে আমি গতিশীল বস্তু বলবো কার সাপেক্ষে, আমি এখানে আর্থ সারফেসটাকে স্টিল ধরে নিয়েছি, এখানে আমি আর্থকে স্টিল ধরে নিয়েছি, মানে আমি পৃথিবীকে স্থির ধরে নিয়ে পৃথিবীর উপরে কোনো একটা বস্তুকে আমি শিফট করাচ্ছি এক জায়গা থেকে অন্য জায়গায়, তখন তাকে আমরা কি বলছি, যে বস্তুটি গতিশীল হয়েছে। তার মানে কি, তার মানে আমি কোনো একটা বস্তুকে গতিশীল তখনই বলতে পারবো, যখন সে কারো রেসপেক্টে মুভ করবে, তার মানে কি, মুভস উইথ রেসপেক্ট টু সাম অন। তার মানে এই অবজেক্টটা যদি কারো রেসপেক্টে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করে, তখন তাকে আমরা বলবো, সেই বস্তুটিকে আমরা প্রথম বস্তুর সাপেক্ষে গতিশীল বলবো। অর্থাৎ আমি এখানে পৃথিবীকে কিন্তু স্থির ধরে নিয়ে তার উপরে কোনো একটা বস্তুকে কিন্তু আমি এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করাচ্ছি, সেক্ষেত্রে আমি বলবো যে না, বস্তুটিকে আমি মোশনে রেখেছি, কার সাপেক্ষে, পৃথিবীর সাপেক্ষে। তার মানে যখনই আমরা কোনো একটা বস্তুর অবস্থান, অর্থাৎ সেটি স্থিরভাবে আছে কি গতিশীল অবস্থায় আছে, এটা যদি আমাদের বের করতে হয়, তখন আমাদেরকে কিন্তু একটা রেসপেক্টিভ, অর্থাৎ অন্য একটা দ্বিতীয় বস্তুকে কিন্তু আমাদের রেসপেক্টিভ ফ্রেম ধরে নিতে হয়, যে এর সাপেক্ষে এই বস্তুটি গতিশীল। বুঝতে পারছো? তার মানে কি, যদি আমি পৃথিবীকে স্থির ধরে নেই, তাহলেই কিন্তু পৃথিবীর উপরে কোনো বস্তুকে শিফট করালে তাকে গতিশীল বস্তু হিসেবে আমরা বিবেচনা করতে পারবো। এখন একটা প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে পৃথিবীকে যে আমরা স্থির ধরছি, পৃথিবী তো আসলে ঘুরছে, ঠিক কিনা? তাহলে এর কার রেসপেক্টে ঘুরছে? কিন্তু সূর্যের চারিদিকে ঘুরছে, ঠিক আছে। পৃথিবী কি করছে? রিভলভ অ্যারাউন্ড দ্য সান। তার মানে কি, পৃথিবী নিজেই কিন্তু সূর্যের চারিদিকে ঘুরছে। তার মানে আমি পৃথিবীকে স্থির ধরে নিয়েছি, আসলে পৃথিবী নিজেই কিন্তু স্থির নয়, সে কিন্তু সূর্যের চারিদিকে ঘুরছে। এবার সোলার সিস্টেমে সান মানে সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহগুলো ঘুরছে। তার মানে আমি যদি সূর্যকে স্থির ধরে নেই, সূর্যকে যদি আমি রেফারেন্স ফ্রেম সেন্টার অফ দ্য সোলার সিস্টেম, সূর্যকে ধরে নেয়, আর যে গ্রহগুলো এদের চারিদিকে ঘুরছে, তাহলে দিস ইজ দ্য সান। তাহলে সানের রেসপেক্টে এরা কি ঘুরছে, তাহলে আমি যদি সূর্যকে স্থির ধরে নিই, তাহলে এর রেসপেক্টে অন্যান্য গ্রহগুলো কি করছে, মুভ করছে কিনা? তার মানে সূর্যকে যদি তুমি স্থির ধরে নাও, সূর্যও কিন্তু নিজে স্থির না, সে কিন্তু আমাদের মিল্কি ওয়েতে কিন্তু ঘুরছে। সে কি করছে? সেও কিন্তু মিল্কি ওয়েতে ঘুরছে। তার মানে আমাদের ইউনিভার্সে তুমি যাকেই ধরে নাও না কেন, কেউই কিন্তু স্থির নয়, সবাই কিন্তু তার কিন্তু টাইমের সাপেক্ষে কিন্তু তার পজিশন চেঞ্জ করছে। অর্থাৎ তুমি যদি সূর্যকে স্থির ধরে নাও, সূর্য নিজেও কিন্তু স্থির নয়, সেও কিন্তু মিল্কি ওয়েতে ঘুরছে। এবার মিল্কি ওয়ে যে আমাদের গ্যালাক্সি, সেও কিন্তু অন্যান্য তার নেইবারিং গ্যালাক্সির রেসপেক্টে ঘুরছে। বোঝা যাচ্ছে? অর্থাৎ আমাদের ইউনিভার্সে কোনো বস্তুই কিন্তু স্থির নয়, সবাই কিন্তু একে অন্যের রেসপেক্টে মুভিং অবস্থায় আছে। অর্থাৎ এখানে আমরা তার মানে আমরা একটা কথা এখানে বলতে পারি যে আলটিমেট স্থিতিশীল বস্তু বা আলটিমেট গতিশীল বস্তু বলে কিছু হয় না। আলটিমেট রেস্ট অর আলটিমেট মোশন ডাজ নট এক্সিস্ট। তার মানে কি, চরম স্থিতি বা চরম গতিশীল বস্তু বলে কিছু হয় না, সবাই কিন্তু একে অন্যের রেসপেক্টিভ, ঠিক আছে। যদি স্থিতিশীল হয়, তাহলে কিন্তু সে অন্যের সাপেক্ষে স্থিতিশীল, কোনো একজনের সাপেক্ষে স্থিতিশীল বা কোনো একটা বস্তুর সাপেক্ষে স্থিতিশীল। যদি সে গতিশীল হয়, তাহলে সেও কিন্তু কোনো একটা বস্তুর সাপেক্ষে গতিশীল। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তার মানে কোনো একটা বস্তুর স্থিতি বা গতি, এটা যখনই আমরা মাপতে চাইবো, কিন্তু একটা রেসপেক্টিভ, একটা রেফারেন্স ফ্রেমের দরকার পড়বে।
রেফারেন্স ফ্রেম, যার রেসপেক্টে কিন্তু আমি এর রেস্ট বা মোশন এই দুটো অবস্থাকে ব্যাখ্যা করব। তার মানে রেফারেন্স ফ্রেম আমাদের কিন্তু একটা সবসময় প্রয়োজন পড়বে। তাহলে মোশন আমরা কাকে বলবো? তাহলে আমরা মোশন তাকেই বলবো যেসব অবজেক্টগুলো কি করছে, যে টাইমের রেসপেক্টে বা সময়ের সঙ্গে যে তার অবস্থান পরিবর্তন করছে, মানে তার পজিশন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? দ্যাট ইজ অ্যান অবজেক্ট চেঞ্জেস পজিশন উইথ রেসপেক্ট টু দ্য টাইম ইজ কল্ড দ্য অবজেক্ট ইজ ইন মোশন। তার মানে যখন একটা অবজেক্ট, তার মানে আমরা এটাকে লিখতে পারি চেঞ্জ ইন পজিশন উইথ রেসপেক্ট টু টাইম। তার মানে কোনো একটা অবজেক্টকে আমরা মোশন তখনই বলতে পারবো যখন সে তার পজিশন চেঞ্জ করবে, কার রেসপেক্টে? টাইমের রেসপেক্টে। ক্লিয়ার? এখানে আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে আমরা এই চ্যাপ্টারে কিন্তু মোশন নিয়ে আলোচনা করব, মানে কোনো একটা অবজেক্টের মোশন, মানে কোনো একটা অবজেক্টের স্থিতি এবং গতি, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তার কিন্তু গতির কারণ বা কজ অফ মোশন এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব না। তার মানে কিন্তু আমরা এখানে এই যে মোশনের যে কজ অফ মোশন অর্থাৎ ফোর্স, ঠিক আছে, বা এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব না। কারণ কি, ইন কিনেমেটিক্স চ্যাপ্টার, ইন কাইনেমেটিক্স আমরা কিন্তু শুধু মোশন, ভেরিয়াস টাইপস অফ মোশন নিয়ে আমরা আলোচনা করি, তার কিন্তু কারণ নিয়ে কখনো আমরা আলোচনা করব না। তার মানে এই চ্যাপ্টারে আমরা মোশন ইন স্ট্রেট লাইন বা রিজু গতি নিয়ে আলোচনা করব। এটাকে আমরা রেক্টিলিনিয়ার মোশনও বলে থাকি। এটাকে আমরা কিন্তু রেক্টিলিনিয়ার মোশন ও বলে থাকি, যাকে আমরা বলছি সরল রেখায় গতি, বাংলায় যাকে আমরা বলছি রিজু গতি। এরপরে দেখো, তাহলে ফার্স্ট আমরা কি বললাম যে কোনো একটা অবজেক্টের রেস্ট পজিশন অর্থাৎ মোশন, এই দুটোকে ডেসক্রাইব করতে গেলে তার একটা রেফারেন্স ফ্রেমের দরকার হয়, অর্থাৎ যার রেসপেক্টে আমি তাকে বলবো যে রেস্ট, সেই একটা ফ্রেমটার প্রয়োজন পড়বে আমাদের। তাহলে সেই রেসপেক্টিভ যে বস্তুটা বা যে রেসপেক্টিভ যে ফ্রেমটা, তাকে আমরা কি বলছি? রেফারেন্স ফ্রেম। এখানে দেখো তিনটে অ্যাক্সিস দেখতে পাচ্ছ না? এটাকে আমি বললাম এক্স, এটাকে আমি বললাম ওয়াই, আর এটাকে আমি বললাম জেড। তাহলে দেখো তিনটে অ্যাক্সিস এখানে আছে। এই যে কোঅর্ডিনেট সিস্টেম, তার মানে এই যে তিনটে অ্যাক্সিস, এই তিনটে অ্যাক্সিস কিন্তু একে অন্যের সঙ্গে 90 ডিগ্রি কোণে আছে, ঠিক আছে? এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। তাহলে কোনো তিনটে পারপেন্ডিকুলার অ্যাক্সিস নিয়ে যদি আমি একটা রেফারেন্স ফ্রেম ড্র করি, যাকে আমরা বলছি কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ এই থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস নিয়ে এই যে রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম বা যাকে আমরা বলছি কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এটা কিন্তু তাহলে 3 ডাইমেনশনাল। কটা আছে এখানে অ্যাক্সিস? এক্স, ওয়াই অ্যান্ড জেড, তিনটে অ্যাক্সিস আছে, অর্থাৎ এটা কিন্তু 3 ডাইমেনশনাল একটা ফ্রেম। তার মানে এই ফ্রেমে কিন্তু আমরা তিনটে অ্যাক্সিস নিয়ে কাজ করতে পারবো, কিন্তু আমাদের তো একটা নির্দিষ্ট অ্যাক্সিস নিয়ে, এখানে হয় আমরা পজিটিভ এক্স অ্যাক্সিস অথবা নেগেটিভ এক্স অ্যাক্সিস নিয়ে আলোচনা করবো, অথবা পজিটিভ জেড অথবা নেগেটিভ জেড। তাহলে এখানে আমরা কিন্তু শুধু একটা নির্দিষ্ট অ্যাক্সিস নিয়ে আমরা কিন্তু কথা বলবো, সেটা এক্স অ্যাক্সিস হতে পারে, ওয়াই অ্যাক্সিস হতে পারে, অথবা জেড অ্যাক্সিস হতে পারে। তাহলে এই যে তিনটে অ্যাক্সিসের যে ইন্টারসেক্টিং পয়েন্ট আমরা বলছি ও পয়েন্ট, এই পয়েন্টটাকে আমরা কিন্তু ধরে নিচ্ছি রেফারেন্স পয়েন্ট। এটাকে আমরা ধরে নেব রেফারেন্স পয়েন্ট। এই পয়েন্টের রেসপেক্টে কোনো একটা অবজেক্ট যদি এক্স অ্যাক্সিসের দিকে মুভ করে, তখন আমি তার ডিসপ্লেসমেন্ট বা তার আমরা ডিস্টেন্স মেজারমেন্ট করব। বুঝতে পারছো? তার মানে কোনো একটা বস্তুর পজিশন যদি আমাদেরকে বলতে হয়, তাহলে কোনো একটা বস্তুর পজিশন বলতে গেলে আমাদের একটা রেফারেন্স ফ্রেমের দরকার হয়। এটা একটা কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এটা 1 ডাইমেনশনাল হতে পারে, এটা 1 ডাইমেনশনাল হতে পারে, 2 ডাইমেনশনাল হতে পারে, অ্যান্ড 3 ডাইমেনশনাল হতে পারে। যদি 1 ডাইমেনশনালের ক্ষেত্রে এটা কি হবে? শুধু একটা অ্যাক্সিস হবে, শুধু এক্স অ্যাক্সিস হবে। 0 পয়েন্ট থেকে যদি আমি ডান দিকে যাই, তাহলে এটা হবে পজিটিভ, আর যদি 0 পয়েন্ট থেকে বাঁ দিকে যাই, তাহলে এটা আমি ধরবো নেগেটিভ। ক্লিয়ার? এগুলো 1, 2, এগুলো -1, -2। দিস ইজ দ্য অনলি ফর দ্য, এটা হচ্ছে 1 ডাইমেনশনাল সিস্টেম। যদি আমি 2 ডাইমেনশনাল বলি, 2 ডাইমেনশনালের ক্ষেত্রে কি হবে? দুটো অ্যাক্সিস থাকবে, এক্স অ্যান্ড ওয়াই, অর্থাৎ এটা একটা প্লেনের উপরে কাজ হবে, এক্স অ্যান্ড ওয়াই। তার মানে এই প্লেনের উপরে যদি কোনো একটা অবজেক্ট মুভ করে, সেটা হলো 2 ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে। আর 3 ডাইমেনশনাল তো এই রেফারেন্স ফ্রেমটা, এখানে 3টে অ্যাক্সিস কাজ করতে পারবো আমরা। এখানে দেখো, এখানে যে তুমি অবজেক্টটা দেখতে পাচ্ছ, ধরুন এটা একটা, তার মানে আমি যদি একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, ধরে নাও তুমি কোনো প্ল্যাটফর্মে বসে আছো। এবার কোনো একটা ট্রেন যদি প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, যেখানে তোমার বন্ধু বসে আছে, তাহলে তুমি প্ল্যাটফর্মে কোনো একটা ল্যাম্প পোস্টের উপরে যদি তুমি বসে থাকো, ধরুন এটা একটা ল্যাম্প পোস্ট, তুমি এর নিচে বসে আছো এখানে, ঠিক আছে? তাহলে তুমি এখানে বসে আছো। এবার তুমি দেখছো যে ট্রেনটা এই পজিশন থেকে, এটা একটা ট্রেন, এ মুভ করছে, কোন দিকে মুভ করছে? এক্স অ্যাক্সিসের দিকে মুভ করছে, পজিটিভ এক্স অ্যাক্সিস।
তার মানে এ কিন্তু স্টেশন থেকে মুভ করছে, ঠিক আছে। তার মানে এর পজিশন ছিল x1, এ মুভ করে চলে গেছে x2 তে। তার মানে এখানে যদি তোমার বন্ধু বসে থাকে, তুমি কি দেখতে পাচ্ছ, সে তো তোমার রেসপেক্টে তো সে তো চলে যাচ্ছে, ঠিক কি না? তুমি যে বসে আছো, তুমি যেখানে বসে আছো, এটা কিন্তু তুমি নিজেকে স্টিল বা তুমি নিজেকে স্থির ধরে যদি নাও, তাহলে তোমার রেসপেক্টে কিন্তু ট্রেনটা মুভ করছে। অর্থাৎ এই যে তুমি যে বসে আছো, এই যে ল্যাম্পপোস্টের নিচে, এই যদি আমি একটা রেফারেন্স ফ্রেম ড্র করি, তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এই যে ল্যাম্পপোস্ট থেকে আপওয়ার্ড ডাইরেকশনটা জেড অ্যাক্সিস। ক্লিয়ার? তার মানে তুমি কিন্তু একটা রেফারেন্স ফ্রেমে বসে আছো, যেটাকে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বলছি। তার মানে এর রেসপেক্টে যখন কোনো একটা অবজেক্ট মুভ করছে পজিটিভ এক্স ডাইরেকশনে, তখন কিন্তু এর যে ডিসপ্লেসমেন্ট x1 থেকে x2 তে, তখন কিন্তু বলবো যে এর একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে কোথা থেকে, x1 থেকে x2 তে। এখন এইখানে এই রেফারেন্স ফ্রেমে যদি আমি একটা টাইম ক্লক যদি আমি জুড়ে দিই, এখানে যদি আমি একটা ক্লক জুড়ে দিই, তাহলে কি হয়ে যাবে, এটা কিন্তু তখন হয়ে যাবে তোমার ফ্রেম অফ রেফারেন্স। এটা তখন হয়ে যাবে ফ্রেম অফ রেফারেন্স। হলো যখনই আমরা এক্স ওয়াই জেড তিনটে ডাইরেকশন ছাড়াও টাইমটাকে যখন আমরা মেজার করব, টাইম টিটাকে যখন আমরা মেজার করব, তখন কিন্তু সেটা হয়ে যাবে ফ্রেম অফ রেফারেন্স। হলো, তার মানে কোনো একটা বস্তুর যদি পজিশনকে ডিনোট করতে হয়, তাহলে আমাদের রেফারেন্স ফ্রেমের দরকার পড়বে। তাহলে রেফারেন্স ফ্রেমটা আমাদের দরকার, রেফারেন্স ফ্রেম। হলো, সেই রেফারেন্স ফ্রেমটা হতে পারে 1 ডাইমেনশনাল, হতে পারে 2 ডাইমেনশনাল, হতে পারে 3 ডাইমেনশনাল, যে কোনো একটা রেফারেন্স ফ্রেমের দরকার পড়বে। আমরা বুঝতে পারলাম যে কোনো একটা অবজেক্ট কোনো একটা রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে যদি মুভ করে, তাকে আমরা বলবো যে গতিশীল বস্তু। যদি সে কোনো একটা রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে যদি স্থির অবস্থায় থাকে, তাহলে আমরা সেটাকে বলবো রেস্ট বা স্থির বস্তু। কিন্তু কোনো একটা গতিশীল বস্তুর ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? ডিস্টেন্স আমরা কাকে বলবো আর ডিসপ্লেসমেন্ট কাকে বলবো? এবার দেখো, আমরা যে কোনো ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, মিন ভেলোসিটি সবকিছু বের করার সময় কিন্তু আমরা ডিসপ্লেসমেন্টটাকে নেই, ডিস্টেন্সটাকে কিন্তু আমরা নেই না। কারণ কি, কোনো একটা এক্স ওয়াই প্লেনে যদি কোনো একটা অবজেক্ট মুভ করে, তার মানে কি, আমরা শুধু কিন্তু এর ইনিশিয়াল পয়েন্ট আর এর ফাইনাল পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে যে স্ট্রেট লাইন, সেটা কিন্তু আমরা নেই। অর্থাৎ কি, এই যে পাথ বরাবর মুভ করছে, দিস ইজ কল্ড দ্য ডিস্টেন্স, এটাকে বলা হচ্ছে ডিস্টেন্স। আর এর মধ্যে যে স্ট্রেট লাইনটা, এটাকে আমরা বলছি ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? তার মানে কি, ডিসপ্লেসমেন্টটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট, এই দুটোর মাঝের যে স্ট্রেট লাইন বরাবর যে ডিসটেন্স, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আর এর যে টোটাল পাথ ট্রাভেল করলো, সেটা হচ্ছে তোমার হয়ে যাচ্ছে ডিস্টেন্স ট্রাভেল। ক্লিয়ার? তাহলে আমি যদি একটা এক্সাম্পল বলি তোমাকে, যে না, তুমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলে, মানে এ পয়েন্টটা হয়ে গেল তোমার হোম, তোমার বাড়ি, আর এটা তোমার হয়ে গেল স্কুল। তাহলে তুমি বাড়ি থেকে স্কুলে যাচ্ছ, এখানে তোমার তিনটে রাস্তা আছে, একটা হাই রোড আছে, অন্য পাড়া দিয়ে একটা রোড আছে, এই পাড়া দিয়ে একটা রোড আছে, তিনটে রোড আছে। এ থেকে বিতে যাওয়ার জন্য তিনটে রাস্তা আছে। তাহলে এই তিনটে রাস্তা কিন্তু তোমার তিনটেই কিন্তু স্কুলে যাচ্ছে, কিন্তু তিনটের ডিস্টেন্স কিন্তু আলাদা আলাদা। দেখো, এ থেকে বিতে যাওয়ার জন্য এক নাম্বার পাথ দিয়ে গেলে যে ডিস্টেন্স তুমি ট্রাভেল করবে, নিশ্চয়ই 2 নাম্বার পাথ দিয়ে গেলে তুমি কম ডিস্টেন্স ট্রাভেল হবে, 3 নাম্বার পাথ দিয়ে গেলে একের চেয়ে একটু কম হবে। তার মানে দেখো, এই তিনটের কিন্তু ডিস্টেন্স আলাদা। অর্থাৎ কি, তোমাকে তিনটে পাথ বরাবর যদি তোমাকে আমি যেতে বলি, তার মানে তিনটের ক্ষেত্রে কিন্তু তোমাকে আলাদা আলাদা ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে। কিন্তু যদি আমি ডিসপ্লেসমেন্টের কথা বলি, তিনটের ক্ষেত্রে কিন্তু ডিসপ্লেসমেন্টটা আমি সেম ধরবো। কারণ কি, তুমি এ পয়েন্ট থেকে কিন্তু বি পয়েন্টে যাচ্ছ, ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স, সেটাকে শুধু আমি মেজার করবো। ঠিক আছে? তুমি কোন পাথ বরাবর যাচ্ছ, সেটা কিন্তু আমি মেজার করবো না। ক্লিয়ার? তার মানে ডিসপ্লেসমেন্ট বা সরণ, বাংলা যাকে আমরা বলছি সরণ, আর ডিস্টেন্স মানে দূরত্ব, মানে তুমি কতটা দূরত্ব অতিক্রম করছো, এটা কিন্তু পাথের উপর ডিপেন্ড করে, কিন্তু ডিসপ্লেসমেন্টটা কিন্তু তোমার পাথের উপর ডিপেন্ড করে না। ক্লিয়ার? তার মানে এখানে বুঝতেই পারছো যে তুমি তিনটে রাস্তার মধ্যে সবচেয়ে শর্টেস্ট যে রাস্তাটা, সেটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। মানে এই যে হাই রোডটা যেটা স্ট্রেট এ থেকে বিতে গেছে, এটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্টটা কি? ডিসপ্লেসমেন্টটা হচ্ছে শর্টেস্ট লেন্থ, অর্থাৎ এটা একটা স্ট্রেট লাইন ফ্রম এ টু বি, তাই না? ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্টে যে স্ট্রেট লাইন, সেটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। আর ডিস্টেন্সটা কি? ডিস্টেন্সটা হচ্ছে তোমার পাথ ট্রাভেল, ডিস্টেন্সটা হচ্ছে তোমার পাথ ট্রাভেলড। মানে তুমি যতটা রাস্তা ঘুরে এলে, সেটা হচ্ছে তোমার ডিস্টেন্স। আর তুমি এ টু বি তে স্ট্রেট লাইন বরাবর যে লেন্থ বা যে ডিস্টেন্স, সেটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? তাহলে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে পার্থক্য কি হচ্ছে? যে ডিস্টেন্স
কিন্তু সবসময় গ্রেটার দেন হয় কি ডিসপ্লেসমেন্ট, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রিয়েল লাইফে এটা ইকুয়াল তখনই হতে পারবে, এটা এর সঙ্গে ইকুয়াল তখনই হবে যদি অবজেক্টটা একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করে, যদি অবজেক্টটা একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করে, মানে এ থেকে শুরু করে সে ডাইরেক্ট বিতে এই স্ট্রেট লাইন বরাবর যদি মুভ করে, তাহলে এর ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কিন্তু দুটো সেম হবে। আর একটা জিনিস আমাদের জানতে হবে যে ডিস্টেন্স ইট ক্যান নট বি জিরো, ইট ক্যান নট বি জিরো, এটা কিন্তু কখনো জিরো হতে পারে না। মানে তুমি এ থেকে বিতে গেলে, বি থেকে ঘুরে আবার এতে চলে এলে, মানে বাড়ি থেকে স্কুলে গেলে, স্কুল থেকে আবার বাড়িতে এলে, অর্থাৎ তুমি কি করলে, আবার যেখান থেকে শুরু করেছিলে সেখানে চলে আসলে না। এই ক্ষেত্রে কিন্তু তোমার ডিস্টেন্সটা কিন্তু তুমি কি হয়ে গেল, ডিস্টেন্সটা কিন্তু তুমি ডবল ট্রাভেল করলে, কিন্তু তোমার ডিসপ্লেসমেন্ট কিন্তু হয়ে গেল জিরো। কারণ কি, তুমি যেখান থেকে শুরু করেছিলে সেই পয়েন্টে এসে আবার তুমি শেষ করলে, অর্থাৎ এই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কিন্তু জিরো। অর্থাৎ ডিসপ্লেসমেন্ট কিন্তু জিরো হতে পারে, ডিস্টেন্স কিন্তু কখনোই জিরো হতে পারে না। নাম্বার 2 কি, যে ডিস্টেন্স ইজ স্কেলার, এটা একটা স্কেলার, অর্থাৎ এর কোনো ডাইরেকশন নেই, নো ডাইরেকশন। মানে তুমি কতটা ডিস্টেন্স ট্রাভেল করছো এটা কিন্তু তোমার ডাইরেকশনের উপর ডিপেন্ড করছে না, অর্থাৎ এটা একটা স্কেলার কোয়ান্টিটি। কিন্তু ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আমি ডাইরেকশনটা দেখবো যে তুমি কোন দিকে গেলে, আবার তুমি উল্টো দিকে ঘুরে আসলে কিনা, মানে তোমার ডাইরেকশনটা এখানে কনসিডার করতে হবে। তা যার জন্য ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, যার জন্য ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ইট ইজ আ ভেক্টর, মানে কি এর ডাইরেকশন আছে, হলো। তো ডাইরেকশনের জন্য এটা একটা ভেক্টর। আর ডিসপ্লেসমেন্ট জিরো হতে পারে, তাহলে ইট ক্যান বি জিরো, ইট ক্যান বি জিরো, মানে কি জিরো হতে পারে। ক্লিয়ার, মানে ফাইনাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্ট যদি সেম হয়ে যায়, ডিসপ্লেসমেন্টটা কিন্তু তোমার জিরো হতে পারবে। বোঝা গেল? তাহলে এই ছিল ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে কিছু পার্থক্য। এরপরে আমরা দেখব ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম মোশন, অর্থাৎ সমবেগে গতি এবং বিষমবেগে গতি। এবং তার মানে সমবেগে গতি আমরা কাকে বলবো এবং বিষমবেগে গতি আমরা কাকে বলবো। তাহলে এতক্ষণ আমরা দেখে আসলাম যে কোনো একটা বস্তু তার পজিশন চেঞ্জ করছে, অর্থাৎ তার ডিসপ্লেসমেন্ট ঘটছে, এবং ডিস্টেন্স কাকে বলছে, ডিসপ্লেসমেন্ট কাকে বলছে আমরা বুঝলাম। এবার সে যদি পজিশন চেঞ্জ করে, তার পজিশন টাইমের সাপেক্ষে তার পজিশনের যে চেঞ্জ সেটা কিভাবে ঘটছে, সেটা কি লিনিয়ারলি ঘটছে, মানে ইকুয়াল ইন্টারভেলে কি সে ইকুয়াল ডিস্টেন্স যাচ্ছে, নাকি ইকুয়াল ইন্টারভেলে সে আনইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করছে, এইটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা দুটো জিনিস বলতে পারি, যে সমবেগ অর্থাৎ ইউনিফর্ম মোশন অ্যান্ড অসমবেগ অর্থাৎ নন ইউনিফর্ম মোশন। তাহলে দেখো, যদি কোনো একটা বস্তু বা কোনো একজন ব্যক্তি যদি ইকুয়াল টাইম ইন্টারভেলে যদি ইকুয়াল পাথ ট্রাভেল করে, ধরে নাম এটা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, ফার্স্ট 1 সেকেন্ডে সে 1 মিটার গেল, পরের 1 সেকেন্ডে সে 2 মিটার গেল, তারপরের 1 সেকেন্ডে সে 3 মিটার গেল, ডিস্টেন্স ট্রাভেল করলো। তাহলে এই প্রত্যেক 1 সেকেন্ড পর পর কিন্তু সে সেম ডিস্টেন্স ট্রাভেল করছে, মানে 1, এটা 1 মিটার, 2 মিটার, 3 মিটার, মানে ইকুয়াল টাইম ইন্টারভেলে কিন্তু সে ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করছে। অর্থাৎ এই যে মোশনটা, এই মোশনটাকে আমরা কি বলবো, এই মোশনটাকে আমরা কি বলবো, তখন কিন্তু আমরা এটাকে বলবো ইউনিফর্ম মোশন, হলো। অর্থাৎ সমবেগে গতি, মানে কি এই বস্তুটি সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ এর গতিটাকে তখন বলা হবে সমবেগে গতি। কিন্তু যদি তুমি বাসের ক্ষেত্রে দেখো, কিন্তু একই গল্প, যদি তুমি বাসের ক্ষেত্রে দেখো, বাস কি করে, ফার্স্ট শুরুতে ও 0 থেকে শুরু করে, এবার ফার্স্টে তাকে কিছুটা অ্যাক্সেলারেট করে ভেলোসিটি বাড়িয়ে নেয়, তারপরে আবার হয়তো একটা নির্দিষ্ট বেগ নিয়ে এসে চলতে শুরু করে। অর্থাৎ ফার্স্টে এখানে দেখো গ্রাফে, এই গ্রাফে দেখো, এখানে দেখো শুরু 0 থেকে তার স্পিড শুরু হয়েছে, ধীরে ধীরে বাড়ছে, তাই না? এভাবে বাড়তে বাড়তে কোনো এক সময় গিয়ে দেখো কনস্ট্যান্ট হয়ে গেছে, এরপরে কিন্তু সে কনস্ট্যান্ট। তার মানে কি, প্রথমের যে ইন্টারভেলগুলোতে অতটা কিন্তু বৃদ্ধি পায়নি, পরে কিন্তু দেখো র্যাপিডলি গ্রো করছে, পরে কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এই যে ইকুয়াল ইন্টারভেলে যে আনইকুয়াল যে ডিস্টেন্স ট্রাভেল, এখানে দেখো কোনো এক সময় গিয়ে ব্রেক করে সে কিন্তু থেমে গেল। তার মানে টাইম বাড়ার সঙ্গে সঙ্গে তার কিন্তু আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, তার মানে এইদিকে ডিসপ্লেসমেন্টটা এইদিকে আর টাইমটা কিন্তু এইদিকে। তার মানে টাইম বৃদ্ধি পাচ্ছে এই এক্স অ্যাক্সিস বরাবর আর ডিসপ্লেসমেন্টটা ওয়াই অ্যাক্সিস বরাবর, বুঝতে পারছো? তার মানে টাইমের সাপেক্ষে এরপরে কিন্তু দেখো, এরপরে দেখো 20 সেকেন্ডের পরে কিন্তু এর টাইম বেড়ে গেছে, কিন্তু এর আর ডিসপ্লেসমেন্ট আর কিন্তু হয়নি, এখানে এসে কিন্তু সে স্থির হয়ে গেছে, অর্থাৎ এরপরে এর আর ডিসপ্লেসমেন্ট হয়নি, মানে এই ব্রেক করে থেমে গেছে। তখন কিন্তু আমরা এটাকে বলবো নন ইউনিফর্ম মোশন, নন ইউনিফর্ম মোশন। ক্লিয়ার? তাহলে ইউনিফর্ম মোশন মানে আমরা কি জানলাম, যে ইকুয়াল ডিসপ্লেসমেন্ট in equal interval of time
হলো। আর নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে আনইকুয়াল ডিসপ্লেসমেন্ট ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে ইউনিফর্ম মোশন কাকে বলে আর নন ইউনিফর্ম মোশন কাকে বলে। তাহলে আজকে আমরা কি শিখলাম? ফার্স্টে আমরা দেখলাম যে স্থির বস্তু এবং গতিশীল বস্তু কাকে বলে। এখান থেকে আমরা দেখলাম যে রেস্ট বা স্থির বস্তু এবং মোশন বা গতিশীল বস্তু কাকে বলে। এরপর আমরা দেখলাম যে আমাদের ইউনিভার্সে প্রত্যেকটা জিনিস কিন্তু গতিশীল, কেউ কিন্তু স্থির নয়, অর্থাৎ আলটিমেট রেস্ট বা চরম স্থির বা চরম গতিশীল বস্তু বলে কিছু নেই। ঠিক আছে, এখান থেকে এটা জানতে পারলাম আমরা। এরপর আমরা দেখলাম যে কোনো একটা বস্তুর পজিশন যদি আমি ডিনোট করতে চাই তখন একটা রেফারেন্স ফ্রেমের দরকার হবে, তাই কি না? রেফারেন্স ফ্রেম বা কোনো একটা রেফারেন্স পয়েন্টের দরকার হবে। সেক্ষেত্রে আমরা 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল, 3টে রেফারেন্স ফ্রেমের কথা বললাম। বোঝা যাচ্ছে নর্মালি আমরা এই চ্যাপ্টারে রিজু গতি বা রেক্টিলিনিয়ার মোশন নিয়ে আলোচনা করছি, যার জন্য এখানে আমরা শুধু এক্স একটা নির্দিষ্ট একটা অ্যাক্সিস নিয়ে কাজ করব। এখানে আমরা পজিটিভ এবং নেগেটিভ কনসিডারেশনগুলো দেখলাম। এখানে আমরা 3 ডাইমেনশনাল একটা সিস্টেম নিয়ে কথা বললাম, যেটাকে আমরা বলছি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম হলো। এরপরে আমরা দেখলাম ডিস্টেন্স ট্রাভেল এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে যে রিলেশনটা, ঠিক আছে, কোনো একটা অবজেক্ট কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে এবং তার ডিসপ্লেসমেন্টের সঙ্গে তার কি রিলেশন হলো। এখানে আমরা দেখলাম যে ডিসপ্লেসমেন্ট কাকে বলবো আর ডিস্টেন্স ট্রাভেল কাকে বলবো। এক্ষেত্রে আমরা ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে যে রিলেশনগুলো দেখলাম, এদের মধ্যে ডিফারেন্সটা কি কি, ডিসপ্লেসমেন্টের কি কি ডিফারেন্স এখানে দেখলাম, আর ডিস্টেন্সের কি কি ডিফারেন্স এখানে দেখলাম। এরপর আমরা দেখলাম যে ইউনিফর্ম মোশন এবং নন ইউনিফর্ম মোশন, অর্থাৎ সমবেগে গতি এবং বিষমবেগে গতি কাকে বলে। সমবেগে গতি কাকে বলে এখানে আমরা দেখলাম, এই গ্রাফে দেখলাম যে টাইম ভার্সেস ডিসপ্লেসমেন্টের যে গ্রাফ, সেই গ্রাফটা কি হবে 45 ডিগ্রি বা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল করে একটা লিনিয়ার একটা গ্রাফ হবে, বুঝতে পারছো, যেটাকে আমরা বলছি ইউনিফর্ম মোশন। এক্ষেত্রে নন ইউনিফর্ম মোশন আমরা দেখলাম যে কোনো একটা পার্সোনাল কার বা বাসে যদি তুমি দেখো, সেক্ষেত্রে যে ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে কিন্তু তার ডিসপ্লেসমেন্টটা কিন্তু ইকুয়াল হয় না, অর্থাৎ সে অ্যাক্সিলারেটেড মোশনে থাকে। এই ক্ষেত্রে এটাকে আমরা বলছি নন ইউনিফর্ম মোশন। তাহলে ইউনিফর্ম মোশন কাকে বলে এখান থেকে আমরা জানতে পারলাম, নন ইউনিফর্ম মোশন কাকে বলে এখান থেকে আমরা জানতে পারলাম। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। তোমাদের যদি আজকের ক্লাসটি হেল্পফুল বলে মনে হয় তাহলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর পরের ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে আলোচনা করতে পারো। অ্যাটেনশন দেওয়ার জন্য ধন্যবাদ।